যা, তুই একই করছিস। বোমার উপর অনেক অত্যাচার জুলুম করেছিস। বোমা এখন নামাজ পড়ছে, আগে বোমার নামাজ পড়া শেষ করবে, তারপরে যা ইচ্ছে তাই করবি, এর আগে নয়। তোমাদের ন্যাকামি দেখলে না মেজাজটা খারাপ হয়ে যায়। হে আল্লাহ, আমি তোমার কাছে দুটো হাত তুলে মোনাজাত করছি, তুমি আমার পরিবারের প্রতিটা সদস্যকে অনেক অনেক ভালো রেখো। তুমি আমার স্বামীকে বেশি বেশি হেদায়েত দান করো, সে যাতে তোমার দ্বীনের পথে আসতে পারে। আল্লাহ, আমি এই পরিবারে বউ হয়ে আসার পর থেকে আমি আমার পরিবারের প্রতিটা মানুষের থেকে যতটা ভালোবাসা পেয়েছি, সবার কাছে আমি ঋণী। সেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু তাদের জন্য মন থেকে দোয়া করার সক্ষমতা তুমি আমাকে দিয়েছ। আর আমি জানি টাকা পয়সা দিয়ে তো ঋণ পরিশোধ করতে পারবো না, তবে হ্যাঁ, মন খুলে দোয়া করলে হয়তো আমার দোয়ার উসিলায় তারা অনেক ভালো থাকবে। আল্লাহ, তোমার কাছে তো সব কথা খুলেও বলতে হয় না, তুমি তো তোমার বান্দার না বলা মনের কথা এমনিতেই শুনে ফেলো, সব কিছু কবুলও করে নাও। তুমি আমার মনের সকল না বলা যন্ত্রণাগুলো কবুল করে নিও এবং আমার পরিবারকে হেদায়েত করো, তাদেরকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আমিন। এই নিন আপনার পেপারস। আমি উকিলের সাথে কথা বলে এই পেপারসে সিগনেচার করে দিয়েছি। এখন আপনি সিগনেচারটা করে দিলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। এগ্রিমেন্টের কাগজ? বাবা, ও এসব কি বলছে? তোর মনে নেই, এই মেয়েটির সাথে 1 বছর চুক্তি করে তোর সাথে বিয়ে দিয়েছিলাম। আজ তার শেষ দিন, সেই জন্য মেয়ে চলে যাচ্ছে। আরে ভাবি, তুমি এসব কি বলছো? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে? দেখো, আমি না তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে দিব না। আর কখনোই তো তোমাকে আমি নিজের ভাবির মতো মনে করিনি, মনে করেছি আমার নিজের বোন। আমি সবসময় তোমাকে নিজের বোনের মতো ভালোবেসেছি। আর বাবার দিকে একবার তাকিয়ে দেখো, বাবা তো কি কখনো তো তোমাকে নিজের ছেলের বউ হিসেবে মনে করেনি, নিজের মেয়ের মতো সবসময় তোমাকে আগলে রেখেছে। আমি তোমাকে বাসা থেকে একদমই যেতে দিব না। কবেকার কোন চুক্তিবদ্ধের মধ্যে তুমি চুক্তি হয়েছিলে, এসব কিছু ভুলে যাও। আর এই বাড়ি ছাড়ার কথাও ভুলে যাও। আমি তোমাকে না এই বাড়ি থেকে এক পাও যেতে দিব না। ভাইয়া, আমি তো চাইলেও নিজের ইচ্ছেতে এই বাড়িতে আর থাকতে পারবো না, কারণ আমার সেই সময়টুকু যে শেষ হয়ে গিয়েছে। আমি জানি আপনি কখনো আপনার ভাইয়ের বউ হিসেবে আমাকে দেখেননি, বরং নিজের ছোট বোন হিসেবে দেখেছেন। আমাকে স্নেহ করেছেন, আমার সব শখ আহ্লাদ পূরণ করেছেন। আমি আপনার ভালোবাসার কাছে সারা জীবন ঋণী থাকব। বাবা, আপনার কথায় কী বা বলবো, কখনো তো আমাকে নিজের ছেলের বউ হিসেবে আপনি মনেই করেননি। সব সময় নিজের মেয়ের মতো আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন। আমি আপনার এই ভালোবাসার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ হয়তো আমাকে সেই সামর্থ্যই দেয়নি। তবে বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার দেওয়া প্রতিজ্ঞা পূরণ করতে পারলাম না, আমি ব্যর্থ। আমি আপনার ছেলেকে পরিবর্তন করতে পারিনি, তবে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার ভালোবাসা দিয়ে আপনার ছেলেকে আগলে রাখতে। বাবা, আমি আপনার ইচ্ছেটা পূরণ করতে পারলাম না একজন ভালো বউ হয়ে স্বামীর মনে জায়গা করে নিতে। আর আজকে আমার এই বাড়িতে শেষ দিন, বাধ্য হয়ে বাড়িটা আমাকে ছেড়ে দিতে হবে। আর জানেন, আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও এই বাড়িটা আমার ছেড়ে দিতে হচ্ছে, কারণ গত 1 বছর আগে আপনার বাবা আমাকে 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিল, কারণ আমার বাবার অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। আর আমি তো গরিব পরিবারের মেয়ে, এত টাকা কে আমাকে দিত বলেন? কিন্তু সেই সময়ে আমার বিপদের মুহূর্তে আপনার বাবা আমার পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু শর্ত রেখেছিল একটাই, আপনাকে বিয়ে করা। আর হ্যাঁ, আপনার বাবা এটাও বলেছিল, যদি বিয়ে করে আমি আপনার মন জয় করে নিতে পারি, তাহলে সেই 5 লক্ষ টাকা আমাকে আর পরিশোধ করতে হবে না। তবে আজকে নিজেকে আমার খুব ছোট মনে হচ্ছে যে আমি আপনার ঘরের বিয়ে করা বউ হয়ে আমি আপনার মন জোগাতে পারিনি। কতটা ব্যর্থ নারী আমি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। 5 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমারও নেই, আমার বাবারও নেই। না পারলাম আপনার ঋণ পরিশোধ করতে, না পারলাম আপনার সংসারের ভালো একটা বউ হতে। আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না।
আমি আসি, আপনারা সবাই ভালো থাকবেন। দাঁড়াও বৌমা, কিসের বিয়ে, কিসের এগ্রিমেন্ট, কিসের টাকা পয়সা, কিচ্ছু লাগবে না। তুমি এই বাড়ির লক্ষ্মী বৌমা, প্রয়োজনে তুমি এই বাড়িতে আমার মেয়ে হিসেবে থাকবে, তবুও তুমি যাবে না। বাবা, আমি দুইটা হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আপনি আমার কাছে আর রিকোয়েস্ট করবেন না। এই রিকোয়েস্টটা যে আমি আর মানতে পারছি না। আমি এমনিতে আপনাদের কাছে অনেক ঋণী, না পারছি আপনার 5 লক্ষ টাকা আপনাকে পরিশোধ করতে, না পারলাম আপনার সামান্য একটা আবদার পূরণ করতে। আপনি তো আমার কাছে বেশি কিছু চাননি, শুধু চেয়েছিলেন আপনার ছেলের একটু পরিবর্তন। আমি আপনাদের সংসারে একজন ভালো বউ হতে ঠিকই পেরেছি, কিন্তু আপনার ছেলের জীবন সঙ্গিনী হতে পারেনি। আর একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে সব থেকে আপন। আপনাদের ভালোবাসা সবসময় ছিল, আপনাদের ভালোবাসার কোনো কমতি আপনারা আমাকে কখনোই দেননি, কিন্তু আপনার ছেলে তো কখনোই আমাকে মূল্যায়ন করেনি। অপমান অপদস্থ সবসময় করেছে। সব কিছু আমি মুখ বুজে সহ্য করেছিলাম। সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যাতে আল্লাহ আপনার ছেলেকে হেদায়েত দেয়, দিনের পথে আসার তৌফিক দেয়। হয়তো আমি ব্যর্থ ছিলাম, আমার দোয়া কোনো ক্রমে কবুল হয়নি, তবে আমি মন থেকে সবসময় দোয়া করব আপনার ছেলের জন্য, যাতে আল্লাহ আপনার ছেলেকে অনেক অনেক ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, দিনের পথে আসার তৌফিক দেয়। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব, আর আমার মনের দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমি আসি। দাঁড়াও যারা, আরে কিসের এগ্রিমেন্ট, কিসের কি? আমি কিচ্ছু মানি না। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আর তুমি আমার স্ত্রী, সারা জীবন আমার স্ত্রী মর্যাদা নিয়ে থাকবে এই বাড়িতে, তুমি কোথাও যাবে না। শোনো, তুমি এতদিন আমাদের বাড়িতে ছিলে, আমি জানি আমি তোমার উপর অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা কখনো দেইনি। তুমি অনেক চেষ্টা করেছো আমাকে ভালো পথে ফিরে আনার জন্য, কিন্তু আমি ভালো পথে ফিরে আসিনি। আমি এটাও জানি আমি অনেক খারাপ। আমি খারাপ বন্ধুদের সাথে মিশি, খারাপ আড্ডায় যাই, বন্ধুদের সাথে আমি নেশা করি, খারাপ পথে চলি। কিন্তু আজকে আমি যেটা দেখলাম, তুমি নামাজে বসে আমার জন্য দোয়া করছো, আমার পরিবারের জন্য দোয়া করছো, সবার ভালো চাইছো। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমার মতো একটা লক্ষ্মী মেয়েকে আমি কখনো ভালোভাবে দেখিনি, যে আমার পাশে একটা মেয়ে আছে যে কিনা সারাক্ষণ আমার ভালো চায়। আমি আমি ভুল করে ফেলেছি যারা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর আমি তোমাকে সারা জীবন আমার পাশে চাই, আমার স্ত্রীর রূপে চাই। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো খারাপ পথে যাব না, খারাপ কাজ করব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। বাবা, বাবা তুমি খুব বোঝাও না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ছেলে না, আমি বাবাকে কথা দিচ্ছি আর কখনো খারাপ পথে যাব না। আমি আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব বাবা, কিন্তু ওকে হারাতে চাই না। আমি জানি আমি এতটাই খারাপ যে ক্ষমার অযোগ্য। তারপরেও তো আমাদের বিয়ে হয়েছে, ও আমার ধর্মমতী স্ত্রী। আমি আমার এই ভালো স্ত্রীটাকে আমি হারাতে চাই না। বাবা, বাবা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কখনো আমি খারাপ পথে যাব না। আজকের পর থেকে তোমার বৌমা যা বলবে আমি তাই মেনে চলবো, ওর কথা মতো চলবো। তবু আমি ওকে হারাতে চাই না। প্লিজ যারা, তুমি আমাকে ছেড়ে যেও না, সারা জীবন আমার পাশে থেকো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না বলো। আরে না না, আপনি আমার স্বামী হয়ে আমার কাছে ক্ষমা চাবেন না প্লিজ, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি আপনার সাথে এই বাড়িতেই থাকবো। আরে লিটু ভাই কি করছেন আপনি? ওটা দুধ কেন ঢেলে দিচ্ছেন এভাবে? এই এই শুনছো? এই এদিকে আসো না। লিটু ভাই পুরোটা দুধ কেন ঢেলে দিলেন এখানে? আর দেখো না লিটু ভাই কেন যেন পুরোটা দুধ এখানে ঢেলে দিয়েছে। এতটা দুধ দিয়ে আমরা কি করব? আরে তাই তো লিটু ভাই, এত দুধ কিসের জন্য দিতেছেন? আমাদের তো এত দুধ লাগবে না, আমাদের যতটুকু দেন প্রতিদিন ততটুকু দিয়ে বাকিটুকু আপনি নিয়ে চলে যান। স্যার ম্যাডাম, আজকের পর থেকে না আপনাকে আমি আর দুধ দিতে পারবো না। আর যার জন্য আপনাকে একটু বেশি করে দুধ দিলাম, যাতে করে আপনারা ফ্রিজে রাইখে রাইখে অনেকদিন খাইতে পারেন। এই লিটু ভাই, এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমরা কি আপনার খারাপ কাস্টমার? আপনাকে তো কখনোই টাকা বাঁচাইনি, আপনি কেন দুধ দেবেন না আমাদেরকে? হ্যাঁ তাই তো লিটু ভাই, কি সমস্যা বলেন তো দেখি। আসলে হয়েছে কি, আমার স্বাদের গরুর নালুটার আমি বিক্রি করে দিব। লিটু ভাই, এটা কোন ধরনের কথা? গরু বিক্রি করে দেবেন মানে? এই গরু দিয়েই তো আপনার সংসার চলে।
এই গরুই তো আপনার ইনকামের একমাত্র মাধ্যম। গরু কেন বিক্রি করবেন? আরে তাই তো লিটু ভাই, গরুটা কিসের জন্য বিক্রি করবেন আমাদের একটু বলেন না। অনেক বড় বিপদের মধ্যে আছি। আমি যদি গরুটা বিক্রি না করতে পারি তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাব। আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমি খুব অভাবী মানুষ। এই গরুর দুধ বিক্রি করে আমার সংসার চলে। আল্লাহর কাছে চায়া চায়া আমি আমার মাইয়াটারে পাইছি। আমার মেয়েটার আমি অনেক ভালোবাসি। আমাদের কোনো সমস্যাও ছিল না। আমার গরুর দুধ বিক্রি কইরা আমার সংসারটা খুব ভালোভাবে চলতেছিল। কিন্তু হঠাৎ করে একদিন আমার মায়াটার কি জানি হইল। আমার মায়াটা না উঠানের মধ্যে চটফট করতে লাগলো। আমার মায়াটারে আমি কোলে নিয়ে বারবার চিৎকার করে কইতেছিলাম, ও মা তোর কি হয়েছে, কি হয়েছে? আমি আমার মায়ের মুখের দিক তাকায় থেকে সহ্য করতে পারি নাই। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ানোর পরে না ডাক্তার কয় আমার মায়ের নাকি ক্যান্সার হয়েছে। আমার মায়ের আর নাকি বাঁচবো না। ভালো চিকিৎসা না করাইতে পারলে তাহলে নাকি আমার মায়েরটা মারা যাব। কন্ত আমি বাবা হয়ে আমার মায়ের মরা মুখটাকে আমি দেখতে পারবো? আমি না ভালো নাই ম্যাডাম। ডাক্তার কইছে এই চিকিৎসা নাকি আমাকেও দেশে নাই। এই চিকিৎসা করাইতে হইলে নাকি বিদেশে নিয়ে যায় চিকিৎসা করার লাগে। কিন্তু কি করব, বিদেশ বাড়িতে চিকিৎসা করাইতে গেলে তো অনেক টাকা খরচ। এত টাকা তো আমার মতো একটা গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। তারপরও কি আমার মায়াটারে নিজের চোখের সামনে বইরা যাইতে দিতে পারি? কোন আমি একজন বাবা হয়ে আমার নিজের মায়ের মরা মুখটা আমি দেখতে পারবো? পারবো না। আর যার জন্যে আমি বাবা হিসেবে যতটুকু পারি আমি চেষ্টা করতেছি আমার মায়েরটারে চিকিৎসার ব্যবস্থা করা। আমার স্বাদের গরুটারে বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার মায়ের জীবনটা তো আগে, তাই না? আল্লাহর কাছে অনেক চাইছে আমার মায়েরটারে পাইছি। চোখের সামনে আমার মায়েরটারে যদি এভাবে মরে যাইতে দেখি, ওর মায়ও বাঁচবো না, আমি আমার মাইয়ার সুখে বাঁচবো না ম্যাডাম। তাই মাইতে হইয়া আমার ওই স্বাদের গরুর নালুটার আমি বিক্রি করে দিতেছি। আপনারা আমার মাফ করে দিয়েন। এতদিন যাবৎ আপনারা আমার দুধ দিচ্ছেন, আমার টাকা দিচ্ছেন। আপনার টাকা দিয়ে আমার সংসার চলছে। আমার মায়েরটার মুখে ভালো মন্দ খাওয়ান দিতে পারছি। আজকের পর থেকে তো আপনার করে আমি আর দুধ দিতে পারবো। আপনার আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দিবেন, আর আমার মায়েরটার জন্য একটু দোয়া করবেন ম্যাডাম। ও স্যার, একটু দোয়া করে আমি আসি। আসসালামু আলাইকুম। লিটু ভাই, একটা মিনিট একটু দাঁড়ান না। শুনেন, এতদিন যাবত আপনার দুধ খাচ্ছি আমরা। আপনি এতদিন আমাদেরকে খাঁটি দুধ খাওয়াচ্ছেন, এত বড় উপকার করছেন, আমরা বেঁচে আছি। শেষ পর্যন্ত আপনার বিপদে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কেমন মানুষ হলাম আমরা? লিটু ভাই, আপনি কোনো টেনশন করবেন না। আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করব। আপনার গরু বিক্রি করতে হবে না। আপনার মেয়ের চিকিৎসা বাবদ যত খরচ লাগে আমরা চেষ্টা করব সেটা বেয়ার করার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ লিটু ভাই, ও ঠিকই বলছে। আপনার মেয়ের চিকিৎসার বাবদ যত টাকা লাগে আমরা দেব, আপনি কোনো টেনশন করবেন না। আর আপনার গাভীটা বিক্রি করতে হবে না। আসলে কি বলেন তো, আমার তো অনেক টাকা পয়সা, কিন্তু দেখেন আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি। আপনাকে একটা সন্তান দিছে, টাকার অভাবে সে মরে যাবে, এটা তো আসলে হতে পারে না। আমরা যতটুকু আমাদের স্বার্থে কুলায় আমরা দুদিন চেষ্টা করব। আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, আমি টাকা পয়সা ম্যানেজ করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে বসে বসে খাচ্ছিস? হ্যাঁ, তুই জানিস না তোর স্যারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে? বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে, আর তুই কাজ না করে এখানে বসে বসে গিলছিস। খাবার দেখে কি লোভ সামলাতে পারিসনি? হ্যাঁ, নাকি বাবার বাড়িতে কখনো বাপের পোষা খাবার চোখে দেখিসনি, যার কারণে তুই আমার বাড়িতে খেতে বসেছিস? আমরা এখন পর্যন্ত নাস্তা করতে পারলাম না, আর সে এখানে টেবিলে বসে খাচ্ছে। ম্যাডাম, আসলে হয়েছে কি, কালকে রাইতে আমি ভাত খাই নাই। আমার না অনেক খিদা লাগছিল, এর লেগে রাইতের বাহি করে খিচুড়ি আসছিল, এইটাই খাইতেছি ম্যাডাম। তোর ক্ষুধা লেগেছিল, তুই পরে খেতি। এখন তোর স্যারের অফিসে যাওয়ার সময়, তোর স্যারের কোথায় কি লাগবে সেগুলো খোঁজ খবর কে রাখে? তুই রাখিস।
কিন্তু তুই তা না করে কি করেছিস, এখানে খেতে বসেছিস। এই বাড়ির যে সমস্ত কাজ পড়ে আছে এগুলো কে করবে? আমি করব। আরে যারা, কি ব্যাপার? ওর সাথে তুমি এমন কেন করছো? আমি ওর সাথে এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? হ্যাঁ, ও আজকে তোমার কাজ না করে খেতে বসেছে। তুমি যে অফিসে যাবে, তোমার তো যাবতীয় জিনিসপত্র কাগজপত্র এগিয়ে দিতে হবে। এ সকল কিছুর খেয়াল কে রাখে? আখি রাখে। কিন্তু তা না করে ওর দায়িত্ব ফেলে ও খাবার গিলতে বসেছে, বাড়ির সমস্ত কাজ ফেলে রেখেছে। আরে কাজের লোক হয়েছে তাতে কি হয়েছে? তাই বলে তুমি ওর সাথে এভাবে আচরণ করবে? আচ্ছা, ও কি মানুষ না? তুমি তো চাইলেই পারতে ওর সাথে একটু ভালোভাবে ব্যবহার করতে, কিন্তু তুমি তো দেখছি ওর সাথে সবসময় রাব ব্যবহারই করছো। ও আজকে রাতে খায়নি, তার জন্য সকালে একটু খেতে বসেছে, তাই বলে তুমি ওর সামনে থেকে খাবার কেড়ে নেবে? আমি তো এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম তুমি ওর সাথে কেমন আচরণ করলে। আচ্ছা তুমি বলো তো, তুমি এই কাজটা ঠিক করলে? আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এই সামান্য কাজের লোকের জন্য আমাকে কথা শোনাচ্ছ? হ্যাঁ, ওর হয়ে আমার কাছে সাফাইগিরি গাচ্ছ? ওর প্রতি দেখি তোমার দরদ উতলে উতলে পড়ছে। আরে এখানে দরদের কি আছে আমি তো বুঝলাম না, তুমি এইভাবে কেন কথা বলছো? আচ্ছা তুমি কিন্তু খুব ভালো করেই জানো ও শুধুমাত্র নিজের পেটের দায়ে আমাদের এখানে কাজ করতে এসেছে। ও কাজ করে 3 বেলা 3 মুঠো ভাত খাবার জন্য আমাদের এখানে সব কিছু করতে প্রস্তুত। আর তুমি কিনা সবসময় তার সাথে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো। দেখো এটা কিন্তু ঠিক না। একজন গরিব মানুষ হয়েছে বলেই তাকে যে অপমান করে কথা বলবে, তাকে ছোট করে কথা বলবে, এই রাইটটা কিন্তু তোমার নেই। আশা করছি তুমি এর পর আর কোনোদিন ওর সাথে এমন খারাপ আচরণ করবে না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। কার সাথে কিভাবে কথা বলতে হবে তার সবকিছু আমি খুব ভালো করেই জানি। আর এইসব কাজের লোককে না যদি প্রশ্রয় দিই তাহলে তারা মাথায় উঠে যায়। তাই তাদের সাথে না ঠিক এভাবেই ট্রিট করতে হয়। কাজে ফাঁকি দেওয়ার ধান্দা না, তুমি তোমার কাজে যাও, ওকে তো আমি দেখে নিচ্ছি। আরে তুমি তো দেখছি আমার কথা এখনো উল্টাই বুঝে যাচ্ছ। দেখো ও গরিব হয়েছে তাতে কি হয়েছে, তাদের সাথে খারাপ ব্যবহারটা কিন্তু করা তোমার একদমই উচিত হয়নি। এটা কিন্তু তুমি মোটেই ঠিক করেনি। দেখো আজকে যদি তুমি গরিব মানুষকে একটু হেল্প করো, তাদের উপর একটু ভালো দৃষ্টিতে তাকাও, আল্লাহ পাক কিন্তু খুশি হয়ে আমাদের জন্য ভালো কিছুই দিবেন। আর যদি তাদের সাথে খারাপ আচরণ করো, এতে হিতে বিপরীত হতে পারে। অথচ আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেইটা না বুঝে তুমি এখন উল্টাপাল্টা বুঝে যাচ্ছ। স্যার সুসংবাদ, আপনাদের যে পুরাতন প্রজেক্টটা বন্ধ ছিল সেটা আবার চালু হয়েছে। আসি, আসসালামু আলাইকুম। যারা, তুমি কি শুনতে পেলে? দেখো ওই সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে প্রজেক্টটি আমার আটকা ছিল সেটা আবারও চালু হতে যাচ্ছে। 150 কোটি টাকার প্রজেক্ট। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ লিচু, তুমি ঠিক কথাই বলেছো। আসলে আমি না ওকে কখনো সম্মানই করিনি, সবসময় কাজের লোকের চোখেই দেখেছি। কিন্তু ও যে একজন মানুষ এটা কখনো এভাবে মাথায় রাখিনি। আর আমরা বড়লোকেরা সবসময় কি করি তুমি বলো? সবসময় নিজেদের লেভেলটাকে উঁচু করে রাখার জন্য ওদেরকে নিচু চোখে দেখি। আমি না এটা ভুলেই গিয়েছিলাম যে সম্মানের বিপরীতে সম্মান পাওয়া যায়, আর ভালোবাসার বিপরীতে ভালোবাসা। আর তুমি ঠিকই বলেছো, মানুষের সাথে ভালো ব্যবহার করলে স্বয়ং আল্লাহ আমাদের উপর রহমত বর্ষিত করে। যেমনটা আজকে আমি নিজের চাক্ষুষ প্রমাণ পেলাম। আমাদের কতদিনের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, আমি অনেক খুশি। আর আমি তোমার কাছে আজকে ওয়াদা করছি, আজকের পর থেকে আমি শুধু আখির সাথে কেন, কোনো গরিব মানুষের সাথে খারাপ আচরণ করব না, সবার সাথে ভালো ব্যবহার করব। আখি, আমার ভুল হয়ে গেছে রে, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দিস, আর আমার ব্যবহারে কষ্ট পাস না। হ্যাঁ না না ম্যাডাম, হ্যাঁ আপনি কি লেগে আমার কাছে ক্ষমা চাইতেছেন? হ্যাঁ আপনি ক্ষমা চাই আমার অপরাধী করবেন না ম্যাডাম, আমি কিচ্ছু মনে করি নাই। আচ্ছা ঠিক আছে, তুই এখন বসে খা, আর ফ্রিজে আরো খাবার আছে গরম করে তুই খেয়ে নে। বুঝছো? চলো, তোমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আরে কি ব্যাপার মুস্তুক, তুই এখানে কাজ করছিস, তোর ম্যাডাম কোথায় গিয়েছে? স্যার ম্যাডাম তো বাইরে গেছে। বাইরে গিয়েছে? আচ্ছা তুই কি জানিস তোর ম্যাডাম ফিরতে কতক্ষণ সময় লাগবে? স্যার আপনার ম্যাডামের সম্বন্ধে অভিজ্ঞতা নাই। ম্যাডাম যখন বাইরে যা মিনিমাম 2-3 ঘন্টা ঘুরে তারপরে আসে। 2-3 ঘন্টা? ও আচ্ছা, তার মানে অনেক সময়। আমার গার্লফ্রেন্ডই এখানে ডেকে নিয়ে আসে, নিয়ে এসে 2-3 ঘন্টা আমরা রোমাঞ্চ করি। বাস, এই কাজের লোকটাকে এখান থেকে ছুটি দিয়ে দিই। মোস্তফ শোন, আজকে দিনের জন্য তোর ছুটি, তুই আর সারাদিন আমাদের বাসায় আসবি না, যা। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। বাস
2-3 ঘন্টা, এটা তো আমার জন্য অনেক সময়। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসে রোমান্সও করতে পারবো, বাস কাজের কাজটা হয়ে যাবে। একটা কাজ করি, জান পাখিকে একটু ফোনটা দে। হ্যালো, আরে পাখি কোথায় তুমি? বেবি তুমি চলে এসেছো? বাস বাস, চলো, আমার রুমের মধ্যে কেউ নেই, শুধুমাত্র তুমি আর আমি দুইজন ছাড়া। এসো, আজকে মজা হবে। আচ্ছা ঠিক আছে। এই ভাবি এবার চলে আসবে না তো? আরে রাখো তো, ও গিয়েছে মার্কেটে, বাইরে গিয়েছে, প্রায় 3-4 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে তো আজকে অনেক মজা হবে। শুধু রোমান্স হবে না, আর অন্য কিছুও হবে। শোনো, আসলে কি জানো, আমি তো তোমাকেই ভালোবাসি, আমি শুধুমাত্র তোমাকে নিয়েই সারাটা জীবন থাকতে চাই। চলো দুজনে মিলে শুরু করি। বাহ, চমৎকার। আরে তুমি এত তাড়াতাড়ি? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তো সাহস কি করে হয় রাস্তার একটা মেয়েকে আমার বেডরুমে নিয়ে এসে মজা মাস্তি করিস? হ্যাঁ, এই তুই কার খাস? তুই ভুলে গেছিস তুই কার খাস, কার পড়িস, কার বাসায় থাকিস? তুই একটা রাস্তার টুকাই ছিলি, টুকাই। তোকে আমি ভালোবেসে আমার এই বাড়িতে জায়গা দিয়েছিলাম, শেষ পর্যন্ত এটা দেখার জন্যে। ভেবেছিলাম তোর সব কিছু খারাপ হলেও তোর চরিত্রটা ভালো, এখন দেখি না, তোর বাইরেও যেরকম অবস্থা তোর ভেতরটাও ঠিক এরকমই নোংরা। আমার ভাবতেও ঘেন্না হচ্ছে যে তোর মতো ছোট লোককে বিয়ে করেছিলাম আমি। আমার আত্মীয় স্বজন গার্ডিয়ানরা সবাই বলেছিল যে তুই ভুল করছিস, একদিন পস্তাতে হবে। ঠিকই বলেছি, আমার জানা ছিল না যে তোকে ভালোবেসে বিয়ে করে আমার শেষ পর্যন্ত এই দিনটা দেখতে হবে। মস্ত আঙ্কেল আজকে যদি আমাকে না বলতো, তাহলে তোর এই চরিত্রটা আমার চোখের সামনে কখনো ধরাই পড়তো না। দিনের পর দিন তুই আমাকে এভাবে ঠকিয়ে গেছিস। ছোট লোকের বাচ্চা, তুই এখন আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা এক্ষুনি আমার বাসা থেকে, এক্ষুনি বেরিয়ে যা বলে দিচ্ছি। তুই যদি ভালোই ভালোই বাসা থেকে না বের হোস, তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তুমি এসব কিভাবে জানলে? আরে তুমি তো মার্কেটে গিয়েছিলে। আমি মার্কেটে যাই নাই। শুনতে চাস আমি কিভাবে জেনেছি? মস্ত আঙ্কেল আমাকে সব কিছু বলেছিল। মস্ত আঙ্কেল, আপনার সাহস কি করে হয় আমার মুখ চেপে ধরার? আর আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ম্যাডাম, এটা ছাড়া আমার কোনো উপায় আসছিল না ম্যাডাম। ম্যাডাম, আপনি নুন খাইছি গুণ খাইতে হবো। আপনি যখন বাসা থেকে চলে যান, এই সুযোগে স্যার কম বয়সে একটা মেয়ে আইনে ঘরে ফুর্তি ফার্তি করে আমার আর সহ্য হয় না, সেজন্য এই কাজটা করছি। মস্ত আঙ্কেল, আপনার সাহস কি করে হয় আমার হাজবেন্ডের বিরুদ্ধে এত কথা বলার? আমি আমার হাজবেন্ডকে ভালো করে চিনি। আপনি ভুলে যাবেন না, আপনি আমার বাসার সামান্য একজন কর্মচারী। আপনি একজন কর্মচারী হয়ে মালিকের বিরুদ্ধে এসব কথা বলতে আপনার লজ্জা লাগছে না? আমি কখনোই বিশ্বাস করি না আপনার কথা, কারণ আমি জানি আমার হাজবেন্ড আমাকে কত ভালোবাসে। ম্যাডাম, আমি তো কাজের লোক, আপনি আমার কথা বিশ্বাস করবেন না। ম্যাডাম, তাহলে একটা কথা কই শুনেন। ম্যাডাম, যদি আমার কোনো মিথ্যা পান তাহলে আমার শাস্তি দিবেন, আর কোনো স্যারের কোনো ভুল পান তারা কিন্তু স্যারের বিচার করবেন। কথাটা মনে রাখিস, যদি তোর কথার বিন্দু পরিমাণ মিথ্যে হয়, তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোর চাকরি নট হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। শুনেছিস তো? হ্যাঁ, তোর লজ্জা করছে না আমার সামনে এভাবে ঠাই দাঁড়িয়ে আছিস এখনো? কতক্ষণ যাবত তোকে বলছি আমার বাসা থেকে বেরোয় যেতে? তুই কি ভালোই ভালোই বেরোয় যাবি নাকি আমি পুলিশকে কল করব? না 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 না, পুলিশকে কল করা যাবে না, তাহলে আমার আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই বলবে যে আমার হাজবেন্ডের চরিত্রটা এত সুন্দর। আমার মান সম্মান তো খোয়ানো যাবে না। তুই ভালোই ভালোই বাসা থেকে বেরোয় যা, ডিভোর্স লেটারটা ঠিক টাইমে পেয়ে যাবি। যা, বাসা থেকে বেরোয় গিয়ে দেখ বাইরের জগৎটা কত কঠিন। এতদিন তো বসে বসে খুব সুন্দর করে খেয়েছিস, এখন যা কাজ করে গিয়ে খা। আর এই মেয়ে, তোকে তো আমি চিনি, তুই শেফাল আন্টি মেয়ে আঁখি না? তো লজ্জা করে না অন্যের স্বামী নিয়ে এভাবে ছিনিমিনি খেলার? আমার সংসার ভাঙার অধিকার তোকে কে দিয়েছে? ছি, একটা মেয়ে হয়ে মেয়ের সংসার কিভাবে নষ্ট করতে পারলি তুই? আমি তোকে বলতে চাই না কিচ্ছু, কেননা অন্যায় যা করেছে সব আমার স্বামী করেছে, তোর কোনো দোষ নেই। বেরোয় যাও বাসা থেকে। দেখো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি।
আমি এটাও কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো ওর সাথে দেখা করব না। আমি আর কোনো মেয়ের দিকে নজরই দিব না। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসবো। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোমার মতো বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করা যায় না। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আই হেট ইউ, আই হেট ইউ। জাস্ট লিভ, জাস্ট লিভ নাও। হেই, কে তুই? হ্যাঁ, তুই কি পোশাক পরে এই অফিসের মধ্যে চলে এসেছিস? আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, এই অফিসের সিকিউরিটি গার্ড কোথায় যে এরকম মানুষকে অফিসের ভিতরে ঢুকতে দিয়েছে? ম্যাডাম, আমি তো এই অফিসের ইন্টারভিউ দিবার আইছি। কি তুই এখানে ইন্টারভিউ দিতে এসেছিস? এই তুই কিসের ইন্টারভিউ দিতে এসেছিস? হ্যাঁ, এরকম নোংরা কাপড় চোপড় পরে? ম্যাডাম, এই অফিসের কাজের লোকের পোস্টে আমি ইন্টারভিউ দিবার আইছি। হ্যাঁ, আপনারাও কি আমার পোস্টে আপনারা চাকরি বাড়াইছে? কি বললি তুই? এই ছোট লোকের বাচ্চা, তোকে দেখেছিস আর আমাদের দেখেছিস? আমাদের দেখে কোন দিক থেকে মনে হচ্ছে যে তোর আর আমাদের কোয়ালিটি এক? তুই কি ভেবেছিস আমরা এখানে তোর মতো ছোট লোকের মতো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি? তুই জানিস আমার কোয়ালিফিকেশন কত? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে ম্যানেজার পদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। আর তুই কি না আমাকে কি বললি? আমি এখানে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। ম্যাডাম, আপনারা ম্যানেজার পোস্টে চাকরি নিয়ে আইছেন, আপনার ঘরে চাকরি হবো না। আপনারা এগুলো কি পোশাক পরে আইছেন? হ্যাঁ, পুরুষ মানুষের প্যান্ট, গেঞ্জি, শার্ট আর ঢিলা ঢালা খাড়া খাড়া জামা, আপনার ঘরে চাকরি হবো না। চাকরি হইলে আমারটাই হবো। ছোট লোকের বাচ্চা, তুই কি বললি? এইসব পোশাক ছেলেরা পরে? হ্যাঁ, এই তুই জানিস এইসব পোশাকের দাম কত? তুই তো এখানে এসেছিস কাজের লোকের ইন্টারভিউ দেওয়ার জন্য, তুই এই সকল পোশাকের দাম সম্পর্কে কি করে বুঝবি? সব সময় তো ছিঁড়া খাতায় শুয়ে শুয়ে অভ্যস্ত। বড় লোক মানে বুঝিস? আমাদের স্ট্যান্ডার্ড সম্পর্কে তুই জানিস? আমরা সবসময় হাই লেভেলের মানুষের সাথে চলাফেরা করি, হাই সোসাইটির মানুষের সাথে ওঠা বসা করি। আর তুই কি না একজন মূর্খ হয়ে আমাদের মুখে মুখে তর্ক করার সাহস পাচ্ছিস? দাঁড়া, সিকিউরিটিকে আমি এক্ষুনি ডাক দিব, ডেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। ওয়েট। ম্যাডাম, দাঁড়ায় থাকতে থাকতে আমার পা দুটো লাগে গেছে, আমি একটু বসি। What rubbish! Oh my God! এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি হলো এই নোংরা শরীর নিয়ে আমার পাশে বসার? তো শরীরে গন্ধ আসতেছে, ও নট বলছি। ম্যাডাম, আমি ইন্টারভিউ দিব, তারপরে আমি যাবো। যেটা এমনি করেন গিয়া। কি তুই উঠবি না? না সর এখান থেকে, সর। আরে কি করছেন সব? একটা মুরব্বী মানুষকে আপনারা এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? এই চুপ, একদম চুপ। তোর দেখে ওর উপর দরদ উতলে পড়ছে, তাই না? আমার তো এখন মনে হচ্ছে তুই ওর সাথে এখানে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিস। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। যে যার কাজের জন্য আসছে, উনি ওনার কাজের জন্য আসছে, আমি আমার কাজের জন্য আসছি। আপনি আপনার কাজের জন্য আসছেন। আপনার ওনাকে পছন্দ না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে আপনার বান্ধবীর পাশে বসতে পারেন। ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। চাচা, আপনি বসুন। এই না, এই মুরব্বি আমার পাশে বসতেই পারবে না। আপনার কি চোখ কানা? হ্যাঁ, চোখে বাসায় রেখে এসেছেন, দেখতে পাচ্ছেন না ওনার শরীর দিয়ে দুর্গন্ধ আসতেছে? আমি যদি আমার ফ্রেন্ডের পাশে বসি তার মানে এই লোকটা এখানে বসবে, কিন্তু আমি তো এই সুযোগটা দিব না। আর এই লোকটা যদি আমার বান্ধবীর পাশে বসে তাহলে ওর ড্রেসটাও নষ্ট হয়ে যাবে, প্লাস জায়গাটাও দুর্গন্ধ হয়ে যাবে। স্যার, আপনাদের এখানে কাজের লোকের পোস্টের জন্য ইন্টারভিউ কে দিতে আসছে? স্যার, আমি। আচ্ছা, আপনি ভিতরে আসেন, আপনারা বসুন। কি ব্যাপার, কাজের লোকটাকে ভিতরে নিয়ে গেল কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত ডাকলো না? বিষয়টা না একটু কেমন কেমন যেন মনে হচ্ছে। আচ্ছা, আপনারা তিনজনই কি ম্যানেজার পোস্টে ইন্টারভিউ দিতে এসেছেন না? জি। চলুন স্যার, আপনাদের ডাকছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাদের ডেকেছেন? ওয়ালাইকুম সালাম। কি রে, এই ছোট লোকের বাচ্চা, তুই বসের চেয়ারে বসে আছিস? তুই তো এই অফিসে এসেছিলি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য, তোকে ডেকেছেও, কিন্তু তুই যখনই দেখলি বসের চেয়ারটা খালি, তুই অমনিতে সুরসুর করে বসের চেয়ারে বসে পড়লি। হাই, ওঠ এখান থেকে, ওঠ বলছে। হ্যাঁ তাই তো। এই তুই এসেছিস কোন পোস্টে চাকরি করার জন্য? কাজের লোকের পোস্টে চাকরি করার জন্য। তোর যদি চাকরি হয়েও থাকে তাহলে তুই বসের চেয়ারে কেন বসবি? তুই তো অফিস ক্লিন করবি। তোর কি যোগ্যতা আছে যে তুই এই চেয়ারে বসে আছিস? ওটা এই চেয়ার থেকে। জাস্ট শাট আপ। হাউ ডিয়ার ইউ? আপনারা আমাকে চেনেন? আমি কে? আমি এই কোম্পানির এমডি। এমডি? ওয়েট, আপনি যদি এই অফিসের এমডি হয়ে থাকেন তাহলে আপনি যে কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আপনি এই অফিসের চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন, আর আপনার এই পোশাকে আপনি এভাবে বসে আছেন কেন? আপনারা ভেবেছিলেন
আমি কাজের লোক পোস্টে ইন্টারভিউ দিতে এসেছি, তাই না? তার জন্য আপনারা আমাকে অভ্যাস করেছেন না, ওটা ছিল আপনাদের ইন্টারভিউ। আমি চেয়েছিলাম আমার এই কোম্পানিতে ম্যানেজার পোস্টে যে নিয়োগ পাবে সে হবে দয়ালু এবং সকল লোককে ভালোবাসবে, গরিবদেরকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আর আপনারা কি করেছেন? স্বাভাবিক আমাকে গরিব দেখে গার্ড ধরে বের করে দিয়েছিলেন। তখন আমি বুঝতে পেরেছি আপনারা দুজন চরম বেয়াদব। আর উনি আমাকে দেখে অপমান করে নাই, অবহেলা করে নাই। আর উনি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্যে, গরিব হোক সেও তো মানুষ। আর আমাদের এই কোম্পানিটা মানুষের খেলা নিয়ে, তাই আপনাদের চাকরি হচ্ছে না। আপনারা বেরিয়ে যান, গেট আউট। না না স্যার, স্যার প্লিজ আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন না স্যার। এই জবটা আমার অনেক ইম্পর্ট্যান্ট। আপনি আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন প্লিজ স্যার। আপনি এমনভাবে যে ছদ্মবেশে আমাদের পরীক্ষা নেবেন আমরা ভাবতেই পারিনি। আর আমাদের এরকম প্ল্যান সম্পর্কে তো কোনো আইডিয়াও কখনো ছিল না। স্যার লাস্টবারের মতো একটা সুযোগ দিন প্লিজ স্যার, অনুরোধ করছি। সেট আপ, চুপ করুন। আপনাদের দুজনের চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে ওই ছেলেটি। দয়া করে চলে যান, যান বলছি, যান বলছি। সূর্য সাহেব, আপনার চাকরি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। সত্যি স্যার, এই জবটা আমার খুব দরকার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। Sure. আসি স্যার, আসসালামু আলাইকুম। অনেক এই মনোযোগ দিয়ে কাম কাজ কর। সুন্দরী, কালকে তুমি 50,000 টাকা দেখছিলা, তুমি রাজি হও না। আজকে কইলাম 50 না, আরো 1.5 লাখ বেশি নিয়েছি, মানে 2 লক্ষ টাকা। চলো সুন্দরী, 2 লাখ টাকা তুমি আমার আধা ঘন্টা সাইডে কলা বাগানে সুযোগ দাও, আমি তোমার লগে লগে টাকাটা দিয়ে দিই। আসো। এই শোনো, 2 লাখ টাকা নিয়েছি বুঝছো, তোমাকে যার যার বেতন আছে সব আগাম আগাম নিয়ে নিও। থাক, তোমাকে আর নাটক করতে হবে না। তাহলে তুমি এই কাজই করো। তাই তো বলি, 2 দিন পর পর একটা করে আমার ক্ষেতের কামলিরা যায় কই। প্রথমে গেল মস্তুর মেয়ে, তারপর গেল তিথি, তিন্নি, মুন্নি, একে একে সব গেছে। এই শেষমেশ আখি পর্যন্ত আমার ক্ষেত ছাড়ার সিদ্ধান্ত নিছে। আচ্ছা, সমস্যা কি তোমার? ঘরে এত সুন্দরী বউ থাকতেও তোমার ঘরে মন বসে না? তোমার মন আসে এই ক্ষেতের মেয়েদের প্রতি? ছি 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 ছি, তোমার নজর কিনা এত নিচু, আর আমি সেই তোমার জন্যই এত কিছু করে যাচ্ছিলাম। আরে পরি, তুমি কি এসব বলছো? দেখো, আমার মনে হচ্ছে তোমার কানে কেউ বিষ ঢেলেছে, তা না হলে তো তুমি আমাকে সন্দেহ করার কথা না। শোনো, আমি খুব ভদ্র ছেলে, আমি শ্রমিকের সবসময় আগে ভাগে বেতন দিয়ে দিই। এই যে দেখো না, আমি আজকে 2 লাখ টাকা নিয়ে আসছি, সবার অ্যাডভান্স বেতন দিয়ে দিব, বুঝতে পারছো? থাক থাক, তোমাকে আর নাটক করতে হবে না। একে একে ওরা সবাই আমার কাছে বিচার দিয়েছিল, আমি কারো কথা বিশ্বাস করিনি। বিশ্বাস করেছিলাম তোমাকে, কিন্তু সেদিন যখন ওরা... আখি, তুই বলেছিলি তোর জামা পরে আমি যেন খেতে আসি। আচ্ছা, কি হয়েছে বল। আসলে ম্যাডাম হয়েছে কি, আমার এই জামাটা পরে আইতে কইছি, কারণ আমি চাই আপনি একটু কামলা সাইজ জামাগুলোকে অভিনয় করেন। কি? আমি কেন কামলা সেজে অভিনয় করব? আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আখি ঠিক হয়েছে, আপনি হ্যানে থাইকে একটু অভিনয় করেন, তাহলে আপনার স্বামীর চরিত্র সম্বন্ধে বুঝতে পারবেন। ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমরা যখন কাজ করতে আসি কোনো মেয়ে মানুষ দেখলে আপনার স্বামী কুপ্রস্তাব দেয়, আর যদি হে প্রস্তাব না মানে তাহলে কাম করবার দেয় না, আর বেতনও দেয় না। ম্যাডাম, কি কম, আমার মেয়ের নিয়ে কাজ করাইছিলাম, আমার মেয়ের কুপ্রস্তাব দিছিল, আমার মেয়ের লজ্জায় ঘৃণাই তারপরে ফার্স্টারে মারা গেছে। কিন্তু আপনার স্বামী তো বড় লোক, আমি কোনো কেস মামলা করি নাই, বুকে চাপা দিয়ে রাখছি যাতে যাতে আমার মেয়ের মতো আর কোনো মেয়ের ক্ষতি না হয়। ম্যাডাম, আপনি দয়া করে আপনার স্বামীরে ঠিক করেন। আখি, তুই ম্যাডামের খুইলা ক, আমি তো পুরুষ মানুষ কইতে পারি না। ক এই চুপ থাক, একজনে আর নাটক করবি না। তোদের আমি বিশ্বাস করে আমার খেতে কাজ দিয়েছি, আর তোরা কিনা আমার স্বামীর নামে আমার কাছে বিষ ঢালছিস। না না ম্যাডাম, আমরা মোটেও বিষ ডালতেছি না, আমরা চাই না আপনার সংসার ভাঙ্গে যাক, কারণ আপনার স্বামী খুব খারাপ লোক। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একটু কামলা সাইজ আজকে অভিনয় করেন, আপনি সব প্রমাণ পেয়ে যাবেন। আর যদি আপনি এখন না করেন এই কামটা, তাহলে কালকে থেকে আমিও কামে আমু না, কারণ আপনার স্বামীর অত্যাচারে অনেক মায়েরা গেছে গা, আমিও যাবো গা। আচ্ছা ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমিও বসবো এই খেতে, কামলি সেজে অভিনয় করব। দেখি যদি তোদের কথা সত্য হয়, তাহলে ওকে আমি পুলিশে ধরিয়ে দিব, আর যদি তোরা মিথ্যা হস
তাহলে তোদের আমি কাজ থেকে বের করে দিব। কি এরপরেও কথা লুকাবে? আজকে ওদের বুদ্ধিতেই আমি এই পোশাক পরে এখানে এসেছি, শুধুমাত্র তোমাকে হাতে নাতে ধরবো বলে। আচ্ছা কি কম ছিল আমার? কেন তুমি আমাকে এইভাবে ঠকিয়েছো? যা করার তা তো করেই ফেলেছো। আমার মান ইজ্জত তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো। আমি তো আর তোমাকে নিয়ে সংসার করব না, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিব। আমি চাই না তোমার মতো একটা ছেলে আমাকে ডিভোর্স শেষে অন্য এক মেয়ের গলায় ঝুলো আর তার জীবনটাও তছনছ করে দাও। দেখো পরি, আমি ভুল করে ফেলেছি, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি যা করেছি না, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনোই কোনো মেয়ের দিকে বাজে নজর দিব না। আমি শুধু তোমাকেই ভালোবাসবো প্লিজ, তারপরে তোমাকে পুলিশে দিও না। অসম্ভব, তোমার আর কোনো সুযোগ হবে না। কথায় আছে না, কয়লা ধুলে কখনো ময়লা যায় না। এই তোমরা সবাই ওকে ধরে আটকে রাখো, আমি এক্ষুনি পুলিশ আনছি। এই বাদামালা, 10 টাকার বাদাম দেন তো। আরে যারা, কেমন আছিস তোরা? আরে সূর্য, তুই তুই কি না একজন বাদামওয়ালা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম বিক্রি করছিস? আরে না মানে আরে না না, কি না না করছিস? আমরা তো দেখতেই পারছি যে তুই এখানে দাঁড়িয়ে থেকে বাদাম বিক্রি করছিস। আচ্ছা, তোরা আমাকে ভুল বুঝতেছিস। আগে আমার কথাটা শুনবি তো নাকি? এই চুপ থাক, কি ভুল বুঝবো? হ্যাঁ, আমাদের চোখের দেখা জিনিস কি ভুল হবে? তুই এখন কি বলবি? তুই বাদাম বিক্রেতা না? তোর দামি দামি বাড়ি আছে, গাড়ি আছে, তুই এইটা তুই সেটা এগুলোই তো বলবি, তাই না? কি রে, তুই কিছু তো বলছিস না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? কি আর বলবো, বাদামালার সাথে কথা বলতেও তো লজ্জা করছে। এরকম একটা বন্ধু থাকা থেকে না থাকাই ভালো। এতদিন তো ভাবতাম তুই অনেক কোটিপতি, আর এখন দেখছি তুই একজন বাদাম বিক্রেতা। আরে তোরা একটু থামবি নাকি? আমাকে একটু কথা বলার সুযোগ দে। এই চুপ থাক, তোর কোনো কথাই আমরা শুনবো না। কি শুনবো? হ্যাঁ, কি আর বলবি? কি আর বাকি রেখেছিস? এখন তো আমার কি মনে হচ্ছে জানিস, কলেজ লাইফে আমার সিদ্ধান্তটা বেশ সিদ্ধান্তই ছিল। তুই কলেজের মধ্যে একজন টপার স্টুডেন্ট ঠিকই ছিলি, কিন্তু তখন যে তুই আমাকে প্রপোজ করেছিলি, এখন তো মনে হয় আমি তখন সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলাম। তুই আমাকে প্রপোজ করেছিলি, আমি বড় লোকের মেয়ে, কোটিপতির মেয়ে, আমার পিছনে সারাক্ষণ ঘুরঘুর করতি। আর তখন যদি আমি তোকে রিজেক্ট না করে তোর প্রপোজালটা অ্যাকসেপ্ট করতাম, তাহলে এখন আমার কি দুর্দশাটা হতো তুই বল? আমাকে মানুষ বাদামওয়ালির বউ বলতো। তুই হচ্ছিস বাদামওয়ালা আর আমি হচ্ছি বাদামওয়ালি। তার মানে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল। আর বড় বড় লেকচার তো তখন ঠিকই দিয়েছিলি, ভালোভাবে পড়াশোনা করতে হবে, তিরিং বিরিং করা যাবে না, তাহলে লাইফে ভালো একটা কিছু করতে পারবি। আমরা তো ঠিকই উঠে গেলাম, ভালো একটা প্রফেশনে আছি, জব করছি, আর তুই শেষ ফিনিশিং এ কি করছিস? বাদাম বিক্রি করছিস। এই জন্য মানুষরা ঠিকই বলে খালি কলস বাজে বেশি, যেমনটা তোর সাথে হয়েছে। তুই যদি ফার্দার আমাদের অফিসের নিচে আর কখনো বাদাম বিক্রি করতে আসিস না, তাহলে কিন্তু সিকিউরিটি গার্ডকে বলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে বলবো। তাছাড়া তোর সাথে কথা বলে আমরা এত সময় কেন নষ্ট করছি, তাই না বল? আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, সময়ের অনেক দামও আছে। আর কখনো বসবি না। বাবাজি, আপনি যে অপেক্ষা করলেন তাই তো বেশি। এই যে আপনি যে টাকাটা ভাঙতে করা কইছিলেন, ভাঙতে করছি। এ নেন আপনার 80 টাকা আর আমার বাদামের 20 টাকা। স্যার, এতক্ষণ পর্যন্ত আমার দোকানের সামনে অপেক্ষা করছেন, আপনার ধন্যবাদ জানাই। এই, তার মানে কি তুই বাদামওয়ালা না? তুই তো একটা বারের জন্য আমাদের বললি না যে তুই বাদামওয়ালা না? আচ্ছা, তোদের এই মেয়েদের এই বাজে অভ্যাসে কখনো যাবে না? কখনো শুনতে চেয়েছিস আমি কি বলতে চেয়েছি? একটা কথা বলার সুযোগই তো দিসনি আমাকে। আর আমি যে বলবো যে আমি বাদামওয়ালা না, সেই সুযোগটা কখন দিলি? এই বকবক করে বলেই যাচ্ছিস। তোরা না সবসময় এক লাইন বেশি বুঝিস, আর বেশি বোঝার কারণেই তোরা সবসময় পস্তাতে থাকিস। শোন, যা আবার হয়ে গেছে, সব কিছু বাদ। তোরা এখানে কেন আসছিস আর এখানে কি করছিস সেটা বল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অফিস। আমি অফিসেই যাচ্ছিলাম, তো মাঝপথে বাদাম দেখলাম, তাই আমি আর আখি ভাবলাম যে যাওয়ার পথে কয়েকটা বাদাম কিনে নিয়ে যাই, অফিস টাইমে বসে বসে খেতে পারবো। এই অফিসে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, এই অফিসের মালিককে জানিস? হ্যাঁ জানি, সূর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোম্পানির মালিকের নাম হচ্ছে সূর্য চৌধুরী। আচ্ছা, তাহলে আমার নামটা কি? সূর্য। তার মানে তো বুঝতেই পেরেছিস, এই কোম্পানির মালিক আমি, আর তোরা আমার আন্ডারে জব করিস, আমার কোম্পানিতে চাকরি করিস। আমি সেই সূর্য চৌধুরী। একটা কথা ভালো করে শুনে রাখ, মানুষকে কখনো ছোট করে দেখিস না। আজকে তোর চোখে যাকে ছোট মনে হচ্ছে না, একদিন দেখবি সে একদিন অনেক বড় কিছু হয়ে গেছে, আর তুই তোর জায়গাতে থেকে যাবি। হ্যাঁ, আর তুই আমায় কি বললি যে তুই যদি সেদিন আমার প্রপোজালে রাজি হয়ে যেতি, আমাকে বিয়ে করতি, তাহলে আজকে তোকে বাদামওয়ালার বউ হতে হতো না। তুই যদি সেদিন রাজি হতি আর আমাকে বিয়ে করতি, আজকে তুই এই কোম্পানির কর্মচারী না,
এই কোম্পানির মালিক হয়ে থাকতে পারে। হ্যাঁ, পারিস নি কেন জানিস? তোদের স্বভাব দোষে। আর ভালোই হয়েছে, তোর মতো এমন একটা অহংকারী বাজে মেয়ে আমার বউ হবে এটা কখনো আমিও চাই না। একটা কথা কান খুলে শুনে রাখ, তোদের মতো বাজে মেন্টালিটির লোকদের আমার কোম্পানিতে আমি রাখতে চাই না। এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ কর, অহংকার দূর কর, না হয় ভবিষ্যতে আরো পস্তাতে হবে। এই এটা তুই কি করলি? হ্যাঁ, আমাকে পুরো ভিজিয়ে দিলি। ম্যাডাম, আপনি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে আপনার শরীরে গরম কফি ফালাই নেই। তোদের মতো মানুষকে না এই অফিসে কাজ দেওয়া উচিত না। স্যার, কেন রেখেছেন এই লোকটাকে এখানে? এখান থেকে বের করে দিলেই তো পারেন। থামুন! বের উনিরা, বের হয়ে যাবেন আপনি। মিস তানহা, কংগ্রেচুলেশন, আমাদের কোম্পানি আপনাকে হায়ার করছে। দেখুন, আপনি রিটার্ন এবং ভাইভাতে দুই দিকেই পাশ করে গিয়েছেন। থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ তার কিছু নেই, মূলত আপনি আপনার যোগ্যতাতে এই চাকরিটা পেয়েছেন। আপনার মতো প্রায় 1 থেকে 150 সিবি আমাদের কোম্পানিতে জমা আছে। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার যোগ্যতা মাফিক এই চাকরিটা আপনার হলো। আপনি চাইলে আগামীকাল থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন। ওকে স্যার, আমি কালকে থেকে জয়েন করব। তাহলে স্যার আমি এখন উঠি। আপনি যাবেন কেন? বসুন, অন্তত 1 কাপ চা খেয়ে যান। মস্তু কাকা, 2 কাপ কফি নিয়ে এসো। এই এটা তুই কি করলি? হ্যাঁ, আমাকে পুরো ভিজিয়ে দিলি। স্যার, স্যার দেখলেন তো, পুরো গরম কফি আমার শরীরে ফেলে দিছে, আমার জামা কাপড় নষ্ট করে দিছে, আমার হাত পুড়ে দিল। আর আপনি এখানে চুপ করে বসে বসে দেখতেছেন, ওকে কিছু বলবেন না? ম্যাডাম, আপনি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে আপনার শরীরে গরম কফি ফালাই নেই। আমি অসুস্থ মানুষ, তাই হাত কাঁপতে কাঁপতে হঠাৎ করে পড়ে গেছে। ম্যাডাম, আমার ক্ষমা করে দিলেন। এই চুপ, আর একটাও কথা বলবি না। ছোট লোকের বাচ্চা, অফিসে কাজ করিস, দেখে শুনে কাজ করতে পারিস না? এই আমি এখানে বসেছিলাম, তোর চোখে পড়েনি? আমি কি ছোট একটা বাচ্চা যে আমি তোর চোখে পড়েনি? আমি একটা মানুষ, এখানে বসে আছে, আস্তে একটা মানুষ। তারপরে তুই কিভাবে আমার শরীরের মধ্যে কফি ফেলে দিলি? আমার শরীরটাই তো পুড়ে গেছে। তোদের মতো মানুষকে না এই অফিসে কাজ দেওয়া উচিত না। স্যার, কেন রেখেছেন এই লোকটাকে এখানে? এখান থেকে বের করে দিলেই তো পারেন। স্যার, আপনি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে ওনার গায়ে ফালাই নাই। আমার ক্ষমা করে দেন স্যার। আপনি কিন্তু আবার তর্ক করতেছেন। স্যার দেখেছেন, আমি ওকে একটা কথা বলতেছি, ও কথা রিপিট করতেছে, আমার মুখে মুখে তর্ক করতেছে, আর আপনি ওকে কিছু বলছেন। ওকে আপনি বের করে দেন স্যার। থামুন! বের উনিরা, বের হয়ে যাবেন আপনি। কি হ্যাঁ, আপনার এত বড় সাহস! আপনি কিনা একদিনে জয়েন দিতে না দিতেই আমার কর্মচারীর গায়ে হাত তুলেন? আপনার এত বড় সাহস হয় কি করে? আরে একজন মানুষ ভুল করে হঠাৎ করে কফি চোখের সামনে ফেলে দিতেই পারে, তাই বলে তাকে যে মারতে হবে, তার গায়ে হাত তুলতে হবে, এই রাইট আপনাকে কে দিয়েছে? আরে সেইটা না হয় বাদ দিলাম, আরে উনি আপনার বাবার সমতুল্য, আপনার বাবার বয়সী। ওনার গায়ে হাত তোলার আগে আপনার একটু বুক কাঁপলো না? বুঝতে পেরেছি, আপনার মতো এমপ্লয়িকে আমাদের কোম্পানিতে রাখা যাবে না। যদি আপনার মতো এমপ্লয়ীদের আমাদের কোম্পানিতে রাখি, তাহলে তো আজকে যেটা করেছেন তার চেয়ে বেশি কিছুও করতে পারেন। সুতরাং আমরা আপনাকে আমাদের কোম্পানিতে আর নিতে পারছি না, আপনি আসতে পারেন। কেন স্যার? আমি তো রিটার্ন ভাইবা দুটাতেই পাশ করেছি, তাহলে কেন আমাকে বের করে দিবেন? কেন আমাকে চাকরিটা দিবেন না? জাস্ট সেটা, আপনার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। কি হ্যাঁ, নিজেকে অনেক বড় মনে করেন তাই না? আপনার আজকে চাকরি হতে না হতে আপনি যেটা দেখালেন না, সেটার পর আপনার চরিত্র সম্পর্কে আমার আর কিছুই বোঝার বাকি নেই। আরে আপনার মতো এমপ্লয়িকে যদি আমাদের কোম্পানিতে জয়েন করায়, তাহলে আজ বাদে কাল যে আপনি আমার গায়ে হাত তুলবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই। ভুল তো মানুষেরই হয়, তাই বলে যে তাকে এইভাবে গায়ে হাত তুলতে হবে এমন কোনো রাইট কাউকে কেউ দেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? আর শোনেন, শুধুমাত্র উনি না, ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও আপনি ঠিক একই আচরণ করতেন। আর আপনি যে এতটা খারাপ, আপনার মতো একটা এমপ্লয়ি আমাদের কোম্পানিতে দরকার নেই। আপনি ভালো বলে আসুন, আর তা না হলে দারোয়ান ডেকে এনে আপনার ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন। স্যার সরি স্যার, আমি বুঝতে পারছি আমি ভুল করছি। আমি আর কোনোদিন এমন আচরণ করব না। এখন থেকে সবার সাথে ভালোভাবে কথা বলে আমি মেনটেন করার চেষ্টা করব। স্যার, তা আমার চাকরিটা কেড়ে নেবেন না, আমার চাকরিটা খুবই দরকার। শুধুমাত্র লেখাপড়ার যোগ্যতা থাকলেই না মানুষের মতো মানুষ হওয়া যায় না। বুঝতে পেরেছেন? যান, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান।